আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকে যে আমি ভ্লগ দিতে পারবো এটা একদম কল্পনার বাহিরেই ছিল। তারপরও আলহামদুলিল্লাহ কিছু ক্লিপস রেডি ছিল, যার জন্য ভাবলাম এডিট করে দিয়ে ফেলি। এনিওয়েজ, সংসারে নতুন একটা জিনিস কেনা হলো, সেটা হচ্ছে একটা ফুড চপার। এটা 3 লিটারের 1200 ওয়াট প্রেস্টিজের। তো এটা অনেকদিন ধরে কেনার একটা ইচ্ছা ছিল, কিন্তু কিনবো কি কিনবো না এসব করে না আর কেনাই হচ্ছিল না। দেন আমার আম্মুও বলছিল যে এই জিনিসটা নাকি অনেক ভালো, সে অনেক রিভিউ দেখেছে। তো আম্মু আমাকে বললো যে ঠিক আছে, এটা নিতে পারো, নিয়ে দেখো যে কীরকম। তারপর ভাবলাম যে ঠিক আছে, বিসমিল্লাহ করি। তো নিয়ে ফেললাম। তো এখন ভাবলাম যে আজকে এটার মধ্যে একটু আদা রসুন বেটে ফেলি। তো আমাদের বাসায় না এখন বাজারে গেলেই বেশি বেশি করে হচ্ছে আদা আর রসুন কিনে রাখি, যেন একেবারে আল্লাহ বাঁচিয়ে রাখলে একদম রোজা পর্যন্ত যেন আমার চলে যায় বা আমার কোনো ভেজাল করতে না হয়। তো ভাবলাম যে আজকে নতুন এই ফুড চপারেই হচ্ছে আদা রসুনগুলো ব্লেন্ড করে ফেলি, দেখি কীরকম হয়। মাশাআল্লাহ, জিনিসটা অনেক ভালো। 1200 ওয়াট ঠিকই, কিন্তু ব্লেন্ডারে যেমন একটা বিকট একটা শব্দ হয় না মোটরের, এখানে মোটরের শব্দটা বলতে গেলে একেবারেই খুবই কম, খুবই সুদিং একটা সাউন্ড, একদম ওই বিকট একটা সাউন্ড না। আর সময়ও অনেক কম লাগে। তবে বাটিটা আমার কাছে মনে হয়েছে যে যদি আরেকটু ছোট হতো তাহলে ভালো হতো, যেহেতু এটা 3 লিটারের। তো একটু বেশি বেশি করে আর কি জিনিস দিতে হয়, তাহলে ভালো আরও ফাস্ট এটা কাজ করে। কিন্তু তারপরেও মাশাআল্লাহ অনেক ভালো আর অনেক ইউজার ফ্রেন্ডলি। আমার আম্মু নিজেও এটা অপারেট করতে পারছে বা পারবে, তো কোনো টেনশনই নেই একেবারে। তো আমার আম্মুর বাসাতেও না এই যে আদা রসুন যত কিছু আছে সব আমার আম্মু নিজেই ব্লেন্ড করে আমার ভাবিকে রেডি করে দেন। কারণ আমার ভাবি তো স্বাভাবিক, সে ব্যস্ত থাকে, বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া আসা, তারপর নিজেদেরও কাজ থাকে। এই জন্য রান্নার ডিপার্টমেন্ট তো সম্পূর্ণ আম্মুরই ছিল। এখন আম্মুর শরীর খারাপ হওয়াতে আমার কাছে এনে রেখেছি জন্য এখন ভাবির উপরেই চাপ পড়ছে। তো আমার আম্মু বলছিল যে আদা রসুন একেবারে বেশি করে কিনে, যেহেতু আমার হেল্পার আছে, ওকে দিয়েই সব কিছু পরিষ্কার করে তারপরে এখান থেকে বেটে বেটেই ভাবির জন্য তাহলে পাঠিয়ে দেওয়া যাবে। আর এই চপারটাও আর কি অনেক ভালো, ইউজার ফ্রেন্ডলি, ইউজ করে অনেক আরাম, এই জন্য তো ভালোই হলো। তো এনিওয়েজ, আমার হাজব্যান্ড সেদিন বাজারে গিয়েছিলেন, তারপরে সেখান থেকে শোল মাছের কথা বললেন। আমি বললাম যে এগুলো তো সব চাষের মাছ তো আমার খেতে ভালো লাগে না, এটা গন্ধ করে। তো ওই বাজার থেকে, যার কাছ থেকে আমার হাজব্যান্ড সবসময় মাছ কিনেন, তো তিনি বলছেন যে স্যার, যদি আপনি বিলের মাছ চান তাহলে হচ্ছে বিগ বাজারে চলে যান। তো আমার হাজব্যান্ড বললো কোন বিগ বাজার? তখন বলছে যে ওই যে ময়লার মোড়ে আমানা বিগ বাজার যেটা আছে, ওখানে হচ্ছে বিলের মাছ পাওয়া যায়। তো ওদের কথা শুনে আমার হাজব্যান্ড চলে গেলেন সেখান থেকে এই যে শোল মাছ নিয়ে আসছে। এত জঘন্য মাছ আমার মনে হয় না আমি জীবনে কোনোদিনও খেয়েছি। আর মাছটা দিয়ে পুরো মাটি মাটি গন্ধ। এই লাউ দিয়ে যে রান্না করেছিলাম মাছটা, এই লাউয়ের ভিতরেও পুরো মাটির গন্ধ ঢুকে গেছে। এত অখাদ্য। এমনি আমি মাছ খেতে পারি না, তার উপর যদি এই সিন হয় তাহলে বুঝেন আমার কন্ডিশন কি হয়। আমার হাজব্যান্ড কিন্তু কখনো আর এসব কোনো কিছু নিয়ে তিনি বুঝতে পারে না। আমার যেমন নাকের যেই বিষয়টা, যে একটু মাটি মাটি গন্ধ বা মাছের যে আষ্টে গন্ধটা, এটা আমার নাকে খুব লাগে। এটা আমাদের 3 জনের, আমি, আমার ভাই, আমার আম্মু, 3 জনেরই একই সিন। কিন্তু আমার হাজব্যান্ড আবার এগুলো বুঝে টুঝে না, সে খেতে পারে। তো সেই মানুষ খেতে বসে বলছে যে আমার মনে হয় না যে এই জীবনে আমি কখনো আর শোল মাছ খেতে পারবো, কারণ এই মাছটা এত বাজে ছিল। তো আমার হাজব্যান্ড খেতে বসেই না বলছিল যে এই মাছ তুমি আর রান্না করো না, কাউকে দিয়ে দিও বা ফেলে দিও। পরে আমি বললাম যে ঠিক আছে, হেল্পারকে বলবো যে ও যদি নিতে চায় তাহলে ও তো নিল, আর না হলে এটাকে ফেলেই দেওয়া লাগবে, আর কোনো কিছু করা যাবে না এটা দিয়ে। তো হেল্পারকে বললাম, তো ও বললো যে হ্যাঁ আমরা খাই, আমাকে দিয়ে দিয়েন। তারপর ওকে দিলাম। দেন ও রান্নাবান্না করে এসে পরদিন বলছিল যে আমার আম্মুকে বলছিল, খালাম্মা মাছটা কিন্তু আসলেই ভালো ছিল না, মাছটা একটু কেমন কেমন জানি ছিল। আসল শোল মাছের যে স্বাদ, এটার কোনো স্বাদই পেলাম না খেয়ে। তখনই বুঝলাম যে না, আসলে আমাদের সমস্যা না, এটা আসলে মাছেরই সমস্যা মেইন। তো যাই হোক, আমি লাউ দিয়ে তো শোল মাছ কিছু রান্না করেছিলাম, আর একটা ফুলকপি এনেছিল, সেই ফুলকপি দিয়ে আরও আলাদাভাবে 3 পিস মাছ রান্না করেছিলাম হাজব্যান্ডকে তার অফিসে লাঞ্চের জন্য। আর হচ্ছে একটু সেদিন কচু ভর্তা করেছিলাম, তো সেটারই প্রিপারেশনস নিচ্ছি আর কি।
তো আমি কখনো কিন্তু আমার ফ্যামিলি নিয়ে কিন্তু কোনো কথাবার্তা বলি না, কিন্তু আজকে আমি মানে একটা মেসেজ দিতে চাই আমার ব্লগের থ্রু। সেটা হলো যে আমার কিছু ফ্যামিলি মেম্বার্স আছে যারা আমার ব্লগস দেখে, আর এদের মানে এরা সারা জীবন আমাদের সাথে শয়তানি করেই আসছে। তো আমার আম্মুকে ফোন করে নাকি বলে যে আপনি নাকি অদিতির বাসাতেই এখন থাকেন, মানে তারা এটা বোঝাতে চাচ্ছে যে আমার মা আমার ভাই ভাবির সাথে এসে থাকতে পারছে না, জন্য সে আমার বাসায় এসে থাকছে। আমি শুধু এখানে একটা জিনিস আমি শুধু একটা লাইনই বলবো, সেটা হচ্ছে হ্যাঁ, আমার আম্মুর ভাগ্য একদিক দিয়ে খারাপ বলবো, যে আমার আম্মু তার সংসার জীবনটা খুবই ছোট ছিল, মাত্র 7 বছরের সংসার ছিল। সে তার স্বামীর সাথে আমার বাবার সাথে সে মানে সারা জীবনটা কাটাতে পারেনি। এটা হচ্ছে তার জীবনের একটা অনেক বড় কষ্ট। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে 2টো সন্তান দিয়েছেন, একজন ছেলে একজন মেয়ে, এবং দুজনকে তিনি মানুষের মতো মানুষ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ। এবং আমার মার ভাগ্য আলহামদুলিল্লাহ এতটাই ভালো যে তাকে নিয়ে কারাকারি লাগে যে তাকে কে রাখবে। আমার ভাই ওদিক দিয়ে কারাকারি করে, আর এদিক দিয়ে আমি কারাকারি করি। এটাই হচ্ছে মানে আপনাদের জন্য একটা অ্যান্সার। আর এই জায়গাটা না অর্জন করে নিতে হয়, যেটা আমার মা অর্জন করে নিয়েছে। এবং আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ অশেষ রহমতে আমার ভাবি যেমন ভালো, তেমনি আমার হাজব্যান্ডও অনেক ভালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মানে আমাদের মধ্যে ওই সমস্ত ফ্যামিলি পলিটিক্স একেবারেই চলে না। এগুলো ফ্যামিলি পলিটিক্স আমরা ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি, কিন্তু ওটা থেকে আমরা শিক্ষা নিয়েছি যে আমাদেরকে কিভাবে চলতে হবে, ভাইয়ের বউয়ের সাথে কিভাবে সম্পর্ক বজায় রাখতে হয়, বা কিভাবে ভালো সম্পর্ক সবসময় রাখতে হয়, এই জিনিসগুলো আমরা বুঝি, যার জন্য আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ এত ভালো সম্পর্ক। আর যেহেতু আমার ভ্লগ দেখেন আপনারা, তাহলে আপনারা তো ঠিকই জানেন যে 2 দিন পরপরই যখনই আমার ভাই ছুটি পায়, আমার ভাবি সহ চলে আসে আমার বাসায়, এসে থেকে যায়। তো যদি কোনো সমস্যাই হতো তাহলে তো ডেফিনেটলি তারা আসতো না। এতটুকুন কমন সেন্স তো আপনাদের রাখা উচিত। তো আমার সো কল্ড চাচা এবং চাচিরা, আমার মনে হয় আপনারা আমার ব্লগ দেখে বা আজকে আমার এই মেসেজটা আপনাদের কাছে পৌঁছে গেছে, এবং আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি। সো ধন্যবাদ। এই ধরনের ফাইজলামি করার জন্য আমার আম্মুকে কখনোই ফোন দিবেন না। আমি আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে দিলাম আমার ভ্লগের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ। এরা কিন্তু সবাই জানে যে আমার বিয়েটা সম্পূর্ণভাবে পারিবারিকভাবে হয়েছে। এখানে আমি কোনোভাবে আমার হাজব্যান্ডকে আগে থেকে চিনতাম না, বা আমাদের কোনো অ্যাফেয়ার ছিল না, কিছুই ছিল না। তারপরেও আমার আম্মুকে ফোন করে জিজ্ঞেস করে যে ভাবি অদিতি কি অ্যাফেয়ার ম্যারেজ করেছে নাকি আপনি ওকে বিয়ে দিয়েছেন। অথচ এই জিনিসগুলো কিন্তু সবাই জানে, কিন্তু তারপরেও তারা বিশ্বাসই করতে চায় না যে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। এখন তাদের বিশ্বাস বা অবিশ্বাসে আমার কোনো কিছুই যায় আসে না। এটা আসলে আমি জানি না তারা কেন বুঝে না। আমার বাবার বাড়ির দিকে বলতে গেলে আমার অ্যারেঞ্জ ম্যারেজের কোনো সিস্টেমই নেই। তো যতগুলো মেয়ে ছেলে যা আছে সবগুলো নিজেরা পছন্দ করে বিয়ে করেছে, এবং নিজেরা মানে শুধু পছন্দ না, ইভেন বিয়েটাও তারা নিজেরাই করে নিয়েছে ফ্যামিলি ছাড়া। তো সেখান থেকে আমি অদিতি, যার বাবা নেই, যাকে শুধু মা একলা মানুষ করেছে, তো সেই মেয়ের যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, এটা আসলে তারা মেনেই নিতে পারছে না যে কেন সবাই মানে অদিতি কেন অ্যারেঞ্জ ম্যারেজ করবে, অদিতি কেন আমাদের পথে হাঁটেনি। তো এই জিনিসটা আসলে তারা মেনে নিতে পারছে না, যার জন্য বারবার এই ধরনের মানে কি বলবো এটাকে, এই ধরনের কমেন্ট করে বা এই ধরনের ফালতু জিনিস আর কি জিজ্ঞেস করে বেড়ায় তারা। আমাদের আক্তের দিন না মজার একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে আমার যখন কাজী এসেছিল আমার কাছ থেকে তো সাইন নিয়ে গেছে, যখন আমার হাজব্যান্ডের সাইন করা পালা, তো সেখানে সাইন করতে হবে বাংলায়। এবং আমার হাজব্যান্ড কিন্তু বাংলা অত লিখতে পারে না, অত বেশি ভালো পড়তেও পারে না, কিন্তু সে বাংলা খুব সুন্দর বলতে পারেন। কিন্তু তার বাংলা বলা দেখে কেউ বুঝতে পারবে না যে তিনি বাংলা লিখতেও পড়তে পারে না ভালোভাবে। তো কাজীকে জিজ্ঞেস করেছে আমার হাজব্যান্ড যে আমি কি ইংলিশে লিখতে পারবো কি না। তো কাজী নাকি বলেছেন যে না, আপনি বাংলায় লিখবেন। এখন সে তার নামের বানানটাই সে ভুলে গেছে যে বাংলায় তার নামের বানানটা কীরকম। সে এখন অনেকক্ষণ ধরে সাইন মানে খাতাটা নিয়ে বসেই আছে, রেজিস্ট্রি খাতাটা নিয়ে বসে আছে।
সে সাইন করতে পারছে না, কারণ সে তার নামের বানানটাই মানে মনে করতে পারছে না। অথচ তার ওয়ালেটে যে তার ভোটার আইডি কার্ড আছে সেটা বের করে যে সে বানানটা দেখে তাড়াতাড়ি লিখে দিবে, ওই সময় ওই নার্ভাসনেস কাজ করাতে সে তার মাথাতে না ওটাও আসেনি। তো এখন কাজের সাথে যে আরেকজন অ্যাসিস্ট্যান্ট আছে, উনি না সবার মাঝখানে হঠাৎ করে বলে বসলো যে এই ছেলে মনে হয় বিয়েতে রাজি না। তারপরে হচ্ছে আর আমার ফ্যামিলির দিকে কিছু মানুষ আছে, তারা হয়তো বা ভেবেছিল যে আমরা তো শুনেছি ছেলে অনেক এডুকেটেড, ছেলে এখানে জব করে, এই করে সেই করে, তাহলে বোধহয় সব মিথ্যে, ছেলে বোধহয় পড়াশোনাই জানে না, কারণ সে তো নিজের নামের বানানই সে করতে পারছে না। মানে এরকম একটা অবস্থা ছিল, এত হাস্যকর একটা পরিস্থিতি ছিল। আমরা তো এখন এই সমস্ত জিনিস চিন্তা করি আর হাসাহাসি করি, কিন্তু ওই সময়কার ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন, যেখানে আমার ফ্যামিলি মেম্বার্সরা আছে, সবাই আছে, এবং আমার হাজব্যান্ড খাতা নিয়ে বসে আছে, সে সাইন করছে না, মাঝখান দিয়ে অ্যাসিস্ট্যান্ট কাজী আবার বলে উঠেছে ছেলে মনে হয় বিয়েতে রাজি না। তাহলে বুঝেন যে মানে তারপর হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ, তাহলে বুঝেন যে কী অবস্থা, যে হঠাৎ করে ছেলে কেন সাইন করছে না, মানে এই সমস্ত জিনিস নিয়ে কী যে একটা বাজে একটা সিচুয়েশন গিয়েছিল। তাও যাক, আল্লাহর রহমত যে আল্লাহ সমস্ত কিছু সুন্দরভাবে করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন মানে যখন পুরোনো দিনগুলো আমরা ফিরে দেখি তখন আমরা হাসাহাসি করি, কিন্তু ওই সময়টা কিন্তু আসলে অনেক টাফ ছিল আমাদের জন্য। তো যাই হোক, খোঁচাখুচি করা কিছু মানুষের মানে স্বভাবই থাকে, এটা তারা কখনোই মানে মৃত্যুর আগ পর্যন্ত তারা নিজেকে পরিবর্তন করতে পারেন না। আর যবে থেকে আমি ভ্লগিং স্টার্ট করেছি তখন থেকে তো সব কিছুই ওপেন, সবাই দেখতেই পারছে যে হ্যাঁ, আমার আম্মুর সাথে আমার ভাই ভাবির কীরকম সম্পর্ক, আমার সাথে কীরকম সম্পর্ক। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির দিকের আমি তেমন কাউকে দেখাই না, এটা আমি দেখাবও না, এটা আমি আগেও ক্লিয়ার করে নিয়েছি, কারণ সবাই একরকম না, একদম ক্যামেরা নিয়ে সবার সামনে সবার মুখের সামনে ধরা যায় না। এই জিনিসটা যারা বুঝতে পেরেছে তারা তো ভালো, আর যারা বুঝতে পারেননি তাদেরকে বোঝানোর মতো আমার কোনো ইন্টারেস্টও নেই। তারা যা ইচ্ছা তাই বুঝতে পারে। এখন কারো মনকে তো আমি কন্ট্রোল করতে পারি না, তাই না? সে যেভাবে ভাবতে চায় তারা সেভাবে ভেবে নিতে পারে, ওটা তাদের ব্যক্তিগত বিষয়। তো আমার কিছু ফ্যামিলি মেম্বার্সদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার ছিল, যেটা আমি বলে দিয়েছি। আমি জানি মানে কোনো কাজ হয়নি, কোনো লাভ হয়নি, তারা আবার ঘুরে ফিরে আমার আম্মুকে ফোন দিয়ে হয়তো বা এটাই বলবে যে ভাবি আপনাকে আমি ভালো বুঝে এটা বলেছি, আর অদিতি এভাবে ব্লগে আমাদেরকে নিয়ে এভাবে বলেছে, এই করেছে সেই করেছে, এসব বলবে। আচ্ছা যাই হোক, এইসব নিয়ে আসলে মানে এখন লাইফে এমন একটা পর্যায়ে চলে আসছি না যে এই সমস্ত জিনিস নিয়ে মাথা ঘামাতেও প্রচুর বিরক্ত লাগে। তো আমি আমার আম্মুকে বলেছি যে আম্মু, এই টাইপের মানুষদের ফোন সবসময় ইগনোর করবা, জানোই যে কেন ফোন করে, তো জাস্ট ইগনোর করবা ওদেরকে। আর আমার আম্মু এতটাই নরম মানুষ, এতটাই সাদাসিধা মানুষ যে মানে কেউ কিছু বললে তাকে যে আরও পাল্টা একটা তার কথার প্রেক্ষিতে একটা কিছু বলতে হবে, এই জিনিসগুলো আমার আম্মু পারেনি না একেবারে। তো যেহেতু আম্মু পারে না কাউকে তার মানে যেই জবাবটা সে ডিজার্ভ করে সেই জবাবটা দিতে, যার জন্য আম্মুকে বলি যেহেতু পারো না তো ইগনোর করো, খামাখা এসব নিয়ে মন খারাপ করে বসে থাকার কোনো কারণ নেই। এসব শুনে আর আমাকে বলে যে আমি থাকবো না, আমি চলে যাব, না হলে এই যে ওরা ফোন করে এটা বলছে ওটা বলছে, এই সেই। তো যাকে আজকে বকবক করতে করতে ভ্লগ একেবারে শেষের পর্যায়ে চলে আসছি। তো অনেক দিন পর, প্রায় 1 মাস পর বা 1.5 মাস পর হচ্ছে আমি গ্রোসারি শপিংয়ে এসেছি। মেনলি তো উইকলি করা হতো, কিন্তু অনেক দিন পর এবার হচ্ছে মান্থলি আমি একটু গ্রোসারি শপিং করে নিয়েছি, যেহেতু উইকলি আর আসা হচ্ছে না, এই ঝামেলা সেই ঝামেলা এসব নিয়ে, তো একেবারেই করে ফেললাম। তো এনিওয়েজ, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।